দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে হয় আপনার কাছে? গতকালকে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে, উনি স্বীকার করেছেন এই প্রথম। আপনার কাছে কি মনে হয়? আর পাশাপাশি মব নিয়ে কিছু আলোচনা চলছে। বেশ কিছু বিষয়। প্রথম কথা হচ্ছে, দেখেন, মানে আওয়ামী লীগের যারা এতদিন লুটপাট করেছে দেশে এবং দেশের বাইরে, যারা জমা করেছে, তারা সেখান থেকে ফান্ড পাঠাচ্ছে। ওই ফান্ড দিয়ে এখানে সংগঠিত হচ্ছে। সংগঠিত হওয়ার পরে একটা কার্যক্রম নিষিদ্ধ হয় একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী কিংবা তাদের ভাড়াটে কিছু গুন্ডা রাজপথে নামছে। আবার নামার সময়টা যে একটা গতানুগতিক সময় এমন না, ওই যে রাত ৩টার পরে ভোরবেলায় এরকম করে নামছে। এবং গতকালকে সালাউদ্দিন ভাই একটা মজার কথা বলেছে যে জয় যদি এখানে বলে ১.৫ কিলোমিটার পরে বাংলা বলে, এরকম করে দৌড়াচ্ছে। যেই দৌড়ানি শেখ হাসিনা খেয়েছিল ওই মুডেই দৌড়াচ্ছে। ফাইন, কিন্তু তারা এটা করছে। তো এই যে দেখেন, ফান্ড আসা, সংগঠিত হওয়া, তারপরে রাস্তায় নামা, এটা এক্সিকিউট করা, এই পুরো প্রক্রিয়াটা যদি এভাবে হয়ে যায় তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কী করছে? আমরা তো দেখি, আমরা যখন কোনো একটা কাজে যদি দূরে যাই, ধরেন আমরা এয়ারে গেলাম, একটা বিমানবন্দরে নামলাম, সেখানেও আমাদের ফলো করা শুরু হয়। আমরা যদি দেখি যে আমরা এক জেলা থেকে আরেক জেলা যাই, সেই সংবাদও গোয়েন্দা বিভাগের কাছে থাকে। আমি ধরেন বাড়ি যাব, আমার শুধু বাবা মা জানে, আর কেউ জানে না, কিন্তু তারা জেনে যায় যে আমি যাব। সো এই জায়গায় তারা যতটা অ্যাক্টিভ, ওই জায়গায় অ্যাক্টিভ না কেন? তাহলে তাদের মনোযোগগুলো কোথায়? সো আমরা মনে করি যে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখানে অন্যান্য গোয়েন্দা সংস্থা রিলেটেড যে এজেন্সিগুলোই বাংলাদেশের আছে, তাদের এই জায়গায় আরও তৎপর হওয়ার তাদের অ্যাবিলিটি আছে। আমরা বিশ্বাস করি এই মুহূর্তেও আছে। যদি তারা সেই অ্যাবিলিটি না দেখায় তাহলে আমরা তাদেরকেও সন্দেহ করব। সো আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা হচ্ছে, তাদের এই জায়গায় সক্রিয়তা দেখাতে হবে, ওই অনুযায়ী অ্যাকশন নিতে হবে। এই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের জায়গা থেকে তাদের যে অ্যাক্টিভিটি, এটা তুলনামূলক ডে বাই ডে কমে আসছে। এবং এটা যদি হয় তাহলে আমরা সুষ্ঠু একটা নির্বাচন প্রত্যাশা করি না। দেখেন, আমি যখন এই কথা বলবো তখন বলবে যে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র, তখনই বলবে যে নির্বাচন চায় না। আরে ভাই, এই নির্বাচন যদি হয়ে যায়, ডিসেম্বর হলেও আমাদের সমস্যা, আমি স্পষ্ট করে একটা কথা বলছি। কিন্তু ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার নির্বাচন যদি ১৪-র নির্বাচন হয়, ১৮-র নির্বাচন হয়, ২৪-এর নির্বাচন হয়, তাহলে এর চেয়ে বড় অভ্যুত্থানের উপরে এর চেয়ে বড় কলঙ্ক তো আর কিছু হতে পারে না। সো আমার এই নির্বাচন সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডারগুলো, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদেরকে আমার এতটুকু তাদের প্রতি আস্থা আসতে হবে যে তাদের ওই অ্যাবিলিটি আছে। আমরা এখনই দেখি আমাদের জায়গা থেকে যে এটা একদম স্পষ্ট, আপনি মাঠ পর্যায়ে গিয়ে দেখবেন। এখন দেখেন, আমরা বিএনপির কিছু ভালো কাজকে ভালো বলবো, আবার সমালোচনা করলে সমালোচনা করবো, কিন্তু একটা ওই যে আগেকার টেন্ডেন্সি আর কি, ইয়াং জেনারেশনকে কেন জানি, এটা সবাই না, আবার বিএনপির কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ আছে আমাদের সমালোচনাটাকে নেয়, ভালোভাবে নেয়। এবং ইভেন এমনও আছে যারা আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে এক্ষেত্রে কী করা যায়। কিন্তু স্থানীয় পর্যায়ে ওই যে গোড়া মানসিকতার কিছু লোকজন আছে, আমি ধরে এখন একটা সমালোচনা করব, সে আমাকে প্রতিপক্ষ মনে করে এই ভিডিওটা যদি যায় আপনার চ্যানেল নিচে দেখবেন গালি দিয়ে ভরায় ফেলছে। এবং এগুলো ৫০, ৬০টা, ১০০টা মোটামুটি ফিক্স কমন আছে, এগুলো থাকে। যাই হোক, এটা মজাই লাগে, আমরা এন্টারটেইনমেন্ট হিসেবে নেই। তো আমি এখন সমালোচনা করব যে জায়গাটাতে আপনি দেখবেন কোনো একটা লোক আরেকটা লোকের দ্বারা অন্যায়ের শিকার হয়েছে স্থানীয় পর্যায়ে, হ্যাঁ, তার উপরে হামলা করেছে। ওই লোকটা যদি মামলা করতে যায়, অনেক অসংখ্য শত শত ঘটনা আছে, বিএনপির ২-১ জন নেতা টাকা খেয়ে তাকে আর মামলা করতে দেয় না। ওসিকে ফোন দিয়ে বলে এই মামলা নেওয়া যাবে না, সে তার ন্যূনতম যেটুকু বিচার পায় না। আবার আরেক জায়গায় আপনি আপনাদের জায়গায় দেখবেন যে নির্দিষ্ট কিছু সুবিধা, যেগুলো জনগণের সুবিধা পাওয়ার কথা ছিল, ওই সুবিধাগুলো প্রশাসনের মাধ্যমে যাক, অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যাক, ওই সুবিধাগুলো বিএনপির কিছু নেতাকর্মী শুধুমাত্র বিএনপির মতাদর্শে যারা বিশ্বাসী তাদের মধ্যে সীমাবদ্ধ রাখে। তাহলে বাংলাদেশের জনগণ কি শুধু যারা বিএনপির রাজনীতিতে বিশ্বাস করে তারা, বাকিরা না? সো তাদের কাছে তো যেতে হবে। সো এই চর্চাটা তো পূর্বের চর্চা, এটা তো হতে পারে না। আবার আপনি আপনার জায়গায় দেখবেন স্থানীয় পর্যায়ে কিছু ওসি, কিছু ইউএনও, কিছু এসপি, কিছু ডিসি, তারা অলরেডি বিএনপির মানে আমলা হয়ে গিয়েছে, বিএনপির প্রশাসন হয়ে গেছে। খুবই দুঃখজনক, মানে তারা তাদের ন্যূনতম ওইটুকু পেশাদারিত্ব, ব্যক্তিত্ব বজায় রাখতে পারছে না। এটা তাদের একটা অভ্যাস, এতদিনের অভ্যাস অনেকেরই। কিন্তু দুঃখজনক হচ্ছে এই দায় কিন্তু এই সরকারকেও নিতে হবে। কারণ যারা এতদিন ধরে এই তোষামোদি করে সুবিধা ভোগ করে এসেছে অন্যায়ভাবে, তাদের বিরুদ্ধে কিন্তু এই সরকার ব্যবস্থা নিতে পারেনি। সো তারা প্রথম ৬ মাসে একটু চুপচাপ ছিল, ভালো সাজার চেষ্টা করেছে। যখন দেখলো যে কোনো বিরুদ্ধে ব্যবস্থা নাই, তাহলে সামনে যারা ক্ষমতায় আসতে পারে, যাদের স্থানীয় পর্যায়ে তোষামোদি করলে একটু ভালো থাকা যাবে, আমি
এখন এসপি আছি, পরে ডিআইজি হইতে পারবো, এক সময় আমি এডিশনাল আইজিপি হইতে পারবো, ওই একটা মানে তোষার মধ্যে শুরু হয়ে গিয়েছে। সেটা যদি হয়, আপনার এই কথাই যদি সত্যি হয়, তাহলে তো আসলে নির্বাচনের লেভেল প্লেইং পরের লাইনে যাচ্ছি, পরের লাইন এটাই যে যদি সিচুয়েশনটা এমন হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার ওই স্থানীয় পর্যায়ে যারা প্রশাসনে আছে তাদেরকে নজরদারি করতে পারছে না, তাদের যে প্রোফাইল সেগুলো চেক করতে পারছে না, তারা কতটুকু প্রফেশনালিজম দেখাচ্ছে এটা জাজ করতে পারছে না, অনুযায়ী অ্যাকশন নিতে পারছে না, তাহলে আমরা মনে করব যে এই সরকারের, এই প্রশাসনের, ওই স্থানীয় প্রশাসনের ফেয়ার লেভেল প্লেয়িং যে ফিল্ড নির্বাচনের জন্য সেটা নিশ্চিত করার অ্যাবিলিটি তৈরি হয় নাই। তাহলে তো আমার যে কর্মী, খুব স্বাভাবিকভাবেই আমার রাজনৈতিক দলের বয়স 1 বছর হয় নাই, আমার নেতাকর্মী কিছুটা কম হইতেই পারে, তাহলে তো আমারও তো ব্যালট বাক্স নিয়ে নিবে, তারা তো নিজেদের কাউন্সিলের ব্যালট বাক্স নিয়ে নিজেদের মারামারি হয়, রক্তারক্তি হয়, তো আমারটা তো তাদের কাছে কোনো বিষয়ই না। তো এই জায়গায় যারা অন্যান্য রাজনৈতিক দল আছে, খুব স্বাভাবিকভাবে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমরা একদম নাম মেনশন করে বলতে চাই, হ্যাঁ এরকম না বলতে বলতে কিন্তু আওয়ামী লীগ ওই পর্যায়ে গিয়েছে। সো আমরা বলতে চাই যে বিএনপি তাদের জায়গা থেকে বড় রাজনৈতিক দল, সো তারা কমান্ড দিল, কিন্তু তাদের নেতাকর্মীরা নিজের আসনটা জিতার জন্য তো এটা ছাড়বে না, কারণ এটা তো তার জান প্রাণের লড়াই। সো ওইটুকু নিশ্চিত করার। আপনার আসনে কি হবে? আপনি তো জয়ের ব্যাপারে নিশ্চয়ই আশাবাদী, আপনি কেমন দেখছেন? আপনি এলাকায় যাচ্ছেন, মাঝে মাঝে দেখছি এটা তো শুধু মানে ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত না আমার জায়গা থেকে মনে করি। ধরেন খুব স্বাভাবিকভাবেই আমার সাথে এনসিপিতে এরকম ধরেন পুরো বাংলাদেশে চিনে এই ফেজ তো ধরেন সাপোজ 10টা এক্সাম্পল, তো ওই 10 জায়গায় ধরেন গণমানুষের একটা এঙ্গেজমেন্ট বেশি হবে, আপনার মিডিয়ার একটা ফোকাস বেশি হবে, এরপরে হচ্ছে সেন্টিমেন্টটা ওখানে একটু বেশি কাজ করবে। তো ওই জায়গায় মনে করেন আমরা ওইটা কন্ট্রোল করলাম বা ওই জিনিসটাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করলাম, কিন্তু এই 10 জনকে দিয়ে আমি 290 জনকে তো বিসর্জন দিতে পারি না, তাহলে তো আমার আলটিমেটলি আমার যে উদ্দেশ্যটা সফল হলো না। সো এই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা জিনিস শুধু বলি, এতদিন বলা হচ্ছিল না নির্বাচন পেছানোর চক্রান্ত মনে হয়, অনেকেই আমরা যারা সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি আমরা করছি, এখন ব্যাপারটা এরকম না। আমরা চাই নির্বাচন নির্ধারিত সময় হোক, এই বিষয়গুলো সমাধান হয়ে বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, এগুলো সমাধান হয়ে দ্রুত হোক, ডিসেম্বরে হোক, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে। কিন্তু যারা চেয়েছিল নির্বাচন দ্রুত দিয়ে তাদের উদ্দেশ্য সফল করবে, তারা যখন দেখছে দ্রুত করে তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না, তারা এখন নির্বাচন পেছাতে চায়, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিতে চায়। এই সুযোগটা কিন্তু আমরা করতে দিতে চাই না। সো এই জন্য তারা বিভিন্ন অস্থিতিশীলতা দেখানোর চেষ্টা করছে। সো আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অন্তর্বর্তীকালীন সরকারকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে, এজেন্সি মাঠে আছে, তারা যেন দেশের স্থিতিশীলতার বিষয়ে এবং তাদের জায়গা থেকে আইনের শাসনের বিষয়ে সর্বোচ্চ স্ট্রিক্ট থাকে। এর মধ্যে যদি আমার কোনো নেতাকর্মী কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি যদি বিএনপির হন, জামায়াতের হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।